মজার ব্যাপার দেখেন মাসুদ ভাই, খলিল সাহেবের ব্যাপারে এই সরকারের একটা রিজার্ভেশন ছিল যখন তারা সরকার গঠন করে নাই, এবং এই স্পেসিফিক নামের ব্যাপারে তারা তাদের আপত্তি জানিয়ে রেখেছিল, নোট অফ অবজেকশন দিয়েছিল। তো তারপরে এমন অবস্থা দাঁড়ালো যে বিএনপিতে একজন ফরেন মিনিস্টার হওয়ার মতো মানুষ নাই, এবং পৃথিবীতেই বিরল এতটুকু একটা দেশে 3জন ফরেন মিনিস্টার এখন। না, এটা হয়তো আমরা ফরেন পলিসি নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করছি, এটা তো সে কারণেও হতে পারে। আপনি যদি সেটা বলেন তাহলে আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে 64 জন স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। মানে আপাদমস্ত ব্যর্থ, এবং যেই ব্যর্থতা একেবারে প্রান্তিক মানুষটার জীবনকে বিপর্যস্ত করতে পারে, সেটা হলো আমাদের সালাউদ্দিন সাহেবের ব্যর্থতা। উনি পণ্ডিত, যত না পণ্ডিত জাহির তার চেয়ে অনেক বেশি, যত না জাহির তার চেয়ে শোষা আরো বেশি। তো ওনাকে একটা জেলায় দেয়া হোক। ফর এক্সাম্পল, উনি একটা জেলা দেখলো, ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা দেখলো, কুমিল্লা একটা জেলা দেখলো, কিন্তু এর বেশি ওনার ক্যাপাসিটি নাই। সুতরাং মন্ত্রীর সংখ্যা যদি বাড়াতেই হয়, এবং আমার ধারণা এই সরকার পুনর্বাসনে খুব ব্যস্ত, প্রচুর মানুষকে তারা পুনর্বাসন করতে চায়। পুনর্বাসন তো কিছু হবে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এবং যিনি তার নিজের ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আপনাদের সামনে কথা বলার জন্য, আপনাদের খুবই পরিচিত মুখ, জাতীয় সংসদের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জিনিসটা আসলে বলা বলি হচ্ছিল কখন থেকে, যে যখন দেখা গেল যে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা নিয়ে আমরা সবাই আশা করেছিলাম যে জাতীয় সংসদে এটা নিয়ে আলোচনা হবে, এর ভালো মন্দ জনগণ জানতে পারবে। আমরা দেখলাম যে একমাত্র এটা নিয়ে আপনি কথা বলার চেষ্টা করেছেন, তারপরে টেকনিক্যাল কারণে বলা হয়ে ওঠেনি। তো আপনি কি এটার জন্য যে একাধিক সংসদ সদস্য দরকার পড়ে সমর্থন করার জন্য, আপনি কি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে চেষ্টা করেননি? তারা কি বলেছে আপনাকে? দেখুন, দুটো বড় দল, সরকারি দল এবং বিরোধী দল। আপনি বুঝতেই পারছেন সরকারি দলে কারোর সঙ্গে আলাপ করবার কোনো অর্থ নাই এটা নিয়ে আলাপ করার ব্যাপারে। সকল সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার কোনো সুযোগ নাই। আর বিরোধী দলের ব্যাপারে, এবং এনসিপি যেহেতু বিরোধী দলের সঙ্গে জোটভুক্ত, সেখানেও সকল সিদ্ধান্ত নেন দলের আমির। সো কথা বলতে হলে দলের আমিরের সাথেই বলতে হবে। ওনাদের যদি সত্যিকার অর্থেই ইচ্ছা থাকতো তাহলে এটা কিন্তু বিরোধী দল থেকেই তোলার কথা। আমি যখন অপেক্ষা করলাম, কোনো সদস্যের যাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, কথা বললাম, আমি দেখলাম ওনারা বিষয়টি দলের প্রধানের হাতে ছেড়ে দিচ্ছেন। সো আমি বুঝতে পারলাম যে ওনারা তুলবেন না। যদি তোলার হতো ওনারা ওনাদের দল থেকেই তুলতেন, তাহলে আর আমাকে বলতে হতো না। সো আমি যেটা করলাম যে নোটিশ দেওয়ার যে ব্যাপারটা, ওটা যেহেতু করতে পারি নাই, আমি যেটা করলাম, আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম, কিন্তু সেটাও তো হলো না। আপনি দেখুন, হামের ব্যাপারেও আমরা এক ধরনের সহনশীল আচরণ লক্ষ্য করলাম সংসদে। বিরোধী দলের নেতারা কিন্তু খুব একটা ভোকাল হলেন না হামের ব্যাপারে। সেই মানে আমার সাথেই স্বাস্থ্যমন্ত্রীর এক ধরনের বচসা বলেন, বা এক ধরনের একটু কথা কাটাকাটি, যেটাই আপনি বলেন, সেটা হলো। টিআইবি একটা রিপোর্ট দিল সরকারের 100 দিন, এই রিপোর্টটা নিয়েও আমি কাউকে কথা বলতে দেখলাম না। সো ওটা নিয়েও আমি 71 বিধিতে কথা বলার চেষ্টা করলাম। 71 বিধির সমস্যাটা হচ্ছে মাত্র 2 মিনিট সময় পাওয়া যায়। এর মধ্যে আপনি বলতে পারলে ভালো, না বলতে পারলে কিছুই করে না, 1 সেকেন্ডও বাড়বে না, 1 সেকেন্ডও বাড়বে না। সো এই কিছু ব্যাপারে মানুষ কিন্তু খুব অত্যন্ত আমি বলবো সচেতন বাংলাদেশের মানুষ। ওনারা অবসর সময়ে ওনারা কিন্তু একটা সিনেমা না দেখে আপনার আমার টকশো শোনে, সংসদটা দেখে। আর আজকাল ফেসবুক হওয়ার ফলে প্রচুর রিলস আসে, ছোট ছোট রিলস আসে। সো মানুষ ওগুলোতে নজর রাখে, সে কারণে মানুষের একটা পারসেপশন তৈরি হয়েছে যে আমি বিরোধী দল। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা খেয়াল করেছি, আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন, সেটা হলো যে আমরা দেখছি যে এই সরকারকে পূর্ববর্তী 18 মাসে যে সরকার ছিল ডক্টর ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের কোনো ব্যর্থতা অথবা কোনো দোষ তারা হয়তো বলতে চায় না, অথবা ব্যর্থতা নিয়ে কোনো কথা বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কেন, এটা কি আপনি খেয়াল করেছেন? সার্টেনলি, এবং সম্ভবত আমি সবচেয়ে আগে বলেছিলাম যে এই গভর্নমেন্ট হচ্ছে ইউনূস সরকারের একটা এক্সটেনশন। কেন বলেছিলাম? যেদিন খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হলো,
যেদিন আমি দেখলাম প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ডক্টর জাহিদুর রহমান হামের ব্যাপারে বলছেন যে আমরা এটা বলতে চাই না যে ইউনূস সরকার ইচ্ছাকৃতভাবে এই নেগলিজেন্সটা করেছে, তখন আমি বলেছিলাম যে একটা নেগলিজেন্স যখন ফেটাল হয়, যে যেই নেগলিজেন্সের কারণে মানুষের মৃত্যু হতে পারে, সেই নেগলিজেন্সের কারণে যখন মৃত্যু হয় সেটাকে হোমিসাইড বলা হয়। মার্ডার যদি নাও হয়ে থাকে দ্যাট ইজ হোমিসাইড। সো আপনি কি হোমিসাইডের সাজা কিন্তু 10 বছর, সো আপনি কি ওখান থেকে ইউনূসকে বাঁচানোর চেষ্টা করছেন? ডক্টর জাহিদকে আমি প্রশ্ন করেছিলাম মিডিয়াতে যে আপনি কি ওটা বাঁচানোর চেষ্টা করছেন? সো আপনি যখন এগুলো দেখবেন, আশিকুর রহমান বিডার, আশিক চৌধুরী, সো আপনি দেখবেন এই এক্সটেনশন, আপনি খেয়াল করবেন তারা অনেক রকম কথা বলে। তারা 2 বছর আগের যে শেষ সরকারটি ছিল আওয়ামী লীগের, গ্যাস বিদ্যুৎ সকল কিছুর জন্য অত দূর চলে যায়, আইন শৃঙ্খলার জন্য অত দূর চলে যায়, কিন্তু ওনারা ইমিডিয়েট আগের যে সরকার ইউনূস সরকার তাদের ব্যাপারে কিন্তু কথা বলে না। এবং আপনি খুব হবে এই কারণে ওনারা একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং ওনারা তো নির্বাচনে আগেও ঘোষণা করেছেন যে আমরা তো সবাইকে নমিনেশন দিতে পারবো না, যাদেরকে না দিতে পারবো তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করা হবে। আমি আপনাকে, যেহেতু আমি দলটায় ছিলাম, অসংখ্য ত্যাগী নেতার নাম বলতে পারবো যারা কোথাও নাই, অথচ তাদেরকেই মানুষ 15 বছর দেখেছে, পথে দেখেছে, মিডিয়াতে দেখেছে। আমি আমার কথা বলছি না, ফর গড সেক। আলাল ভাই ফর এক্সাম্পল, দুদু ভাই ফর এক্সাম্পল, রিপন ভাই ফর এক্সাম্পল। আমি জানি না আমার এই বলার ফলে তাদের আরো ক্ষতি হবে কিনা, কিন্তু সোহেল ভাই, ও অফকোর্স হাবিবুর নবী খান সোহেল, লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট প্রবাবলি। এই মানুষগুলো কোথাও নাই। এবং আমি নামগুলো বলতে চাই না, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর আশপাশের লোক বলেন, এদেরকে আমরা বাঙালিরা কোনোদিন দেখি নাই। বাংলাদেশে যারা বিএনপি করেছে তারা কখনো দেখে নাই। কিছু এসছে ওনার সঙ্গে বিমানে চেপে, কিছুকে উনি এখান থেকে সেখান থেকে কালেকশন করেছেন। এরা কোনোদিন বিএনপি করে নাই, কোনো জীবনে কোনোদিন বিএনপি করে নাই। ইফটিজিং বন্ধ করুন, সামাজিক আন্দোলন গড়ে তুলুন। আপনার একটুখানি সহযোগিতা গড়ে দেবে সমৃদ্ধ বাংলাদেশ। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। একটা সরকারকে ভালোভাবে চালানোর জন্য মানে দল করা কি জরুরি? না, দল করা জরুরি না, তবে মতাদর্শের সঙ্গে অ্যালাইন্ড যদি না হয় এবং যারা আপনার জন্য শ্রম ঘাম দিয়েছে, আমি যে 4টা নাম বললাম, সোহেল ভাই, দুদু ভাই, আলাল ভাই, রিপন ভাই, এই মানুষগুলা, এইরকম আরো মানুষ আছে যারা হয়তো সংসদে গেছেন কোনো মতে, কিন্তু অন্য কোথাও আর তারা নাই, কিন্তু তাদেরকেই কিন্তু মানুষ 15 বছর দেখেছে রাস্তায়, ম্যাডামের পাশে, আন্দোলনে, যতটুকুই হয়েছে। এই প্রশ্ন আসতেই পারে যে আন্দোলনই বা কেমন করেছেন ওনারা, চেষ্টা করে। এটাও একটু যুক্তি হতে পারে যে ওনারা তো আসলে আন্দোলনে ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, এই কারণে নেওয়া হয় নাই। হ্যাঁ, এটা আসতে পারে, কিন্তু ওই চেষ্টাটুকুর মধ্যে ওনাদের মুখ দেখা গেছে আর কি, এইটুকুই। আপনি আইন শৃঙ্খলার কথা বলতে যে উদাহরণ দিতে যে হয়তো এমনিতেই ব্রাহ্মণবাড়িয়ার কথা বলেন, আপনার নিজের এলাকা বলেই হয়তো বলেছেন, অস্বাভাবিক কিছু না, কিন্তু আপনি তো এলাকার এমপি, আপনি এমপি হিসাবে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। যে এলাকার মানুষ যখন ভোট দেয় তখন তারা এমপি সাহেবের কাছ থেকে কি আশা করে? তারা আশা করে ওনাকে ভোট দিলে দুটো জিনিস, একটা হলো সংসদে উনি আমাদের এলাকার হয়ে কথা বলবেন, দেশের মানুষের হয়ে কথা বলবেন, আর দ্বিতীয়ত এলাকার কিছু উন্নয়ন কর্মকাণ্ড করবেন। তো আপনার এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আপনি কেমন করতে পারছেন? আমি প্রতি 5 মাস অন্তর আপডেট দিব, এবং যেটুকু আমি করেছি ওটার আপডেট চলে গেছে অলরেডি, আমি দিয়ে দিয়েছি। আর 2 হচ্ছে যে বড় যে প্রকল্পগুলো, মাত্র একটা এই সরকার এসছে ফেব্রুয়ারির শেষে, মার্চ, এপ্রিল, মে, জুনে একটা নতুন অর্থ বছর শুরু হচ্ছে। সো জুনের অর্থ বছরের পর আশা কর দেয়া হয়েছে আমাদেরকে অর্থ ছাড় হবে, এবং এই অর্থ ছাড়ের পরে তারা একনাকে পাশ করবে কিছু প্রকল্প, এবং তারপরে কিছু কিছু কাজ, দৃশ্যমান কাজ যেগুলো, হ্যাঁ, এলজিআরডির বড় বড় কাজ যেগুলো, বড় ব্রিজ হতে পারে, বড় রাস্তা হতে পারে, সেই কাজগুলো। এর আগে হচ্ছে টিআর কাবিখা দিয়ে একদম মানে যেগুলো না করলেই নাই মুহূর্তে, ছোট ছোট রাস্তা, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, এই কাজগুলো আমি করেছি। আমার এলাকার মূল সমস্যা কয়েকটি। প্রথম হচ্ছে রাস্তাঘাট, একদম বেহাল দশা। 2 হচ্ছে বর্ডার এলাকা, মাদক। এবং মাদক আমি মনে করি শুধু ব্রাহ্মণবাড়িয়া না, মাদক এখন পুরো বাংলাদেশে এমনভাবে ছড়িয়েছে যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় ওপেন সংসদে বলেছেন যে আগে তো বদির বাসার সামনে দিয়ে আসতো, বুঝলাম, তো এখন তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা ওই দিকেই।
তো উনি জানেন টানেন নাকি যে কারা আসলে এগুলো নিয়ে ডিলিং করেন? তার উত্তর অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী দেন নাই। উনি ওনার মন্ত্রণালয় সংক্রান্ত আসলে কোনো জবাবই কখনো দেন না। উনি ভীষণ সংবিধান নিয়ে পড়ে থাকতে পছন্দ করেন। তো যাই হোক, মাদক আমার এলাকার আরেকটা সমস্যা। 3 নাম্বার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় যেই বিষয়টা মানুষ কেউ হাসি হিসেবে নেয়, কেউ আমাদের সঙ্গে একটু ঠাট্টা করার জন্য নেয়, সেটা হচ্ছে মারামারি, ট্যাটা যুদ্ধ, তুচ্ছ ব্যাপারে ভীষণ রকম 2 গ্রামবাসীর মধ্যে 3 দিন 4 দিনও হয় মাসুদ ভাই। তো এই কালচারটা আমি গ্রামে না যাওয়ার আগ পর্যন্ত বুঝতাম না যে বিষয়টা কি। ওনারা বলেন 2 গোষ্ঠীর লড়াই। আমি ভাবতাম যে কি এমন কি রাজ পরিবার 2 গ্রামে থাকে যে 2 গোষ্ঠীর লড়াই এমন ভয়ানক হতে পারে, 3 দিন 4 দিন ধরে হয়। পরে আমি ওখানে এমপি হওয়ার পর এবং এখন তো ম্যাক্সিমাম সময় আমি গ্রামেই থাকি। আমি কোর্ট করি 3-4 দিন, আর বুধ থেকে শনি আমি গ্রামে থাকি 3 দিন। সো এখন আমি যেটা বুঝলাম, এখানে অনেকগুলো সুবিধাভোগী পক্ষ আছে। ধরুন যে সর্দার, গ্রামের সর্দারগুলো আবার খুব রেসপেক্টেড, হ্যাঁ, ওয়েল রেসপেক্টেড। তাদের একটা ইনকাম সোর্স, একটা না, এটাই তাদের মূল ইনকাম সোর্স, যে মীমাংসা করে দেওয়ার নামে যেই টাকাটা ওনারা পান, বিচার সালিশ যেটাকে বলা হয়। 2 হচ্ছে পুলিশ। 2 পক্ষ থেকেই কিন্তু এখানে খাওয়ার সুযোগ আছে। কারণ 3 দিন 4 দিন ধরে যখন একটা লড়াই চলে দুই পরিবারের 2 গোষ্ঠীর মধ্যে, আপনার পক্ষে আই উইটনেস বার করা অসম্ভব যে আসলে ট্যাটাটা দিয়ে কে কাকে মারলো। ধরুন করিম মারা গেছে, করিমের উপর কি রহিম ট্যাটাটা দিয়ে মারছে না আর কেউ মারছে, এটা ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড ইট আউট। সো আপনার এখানে একটা বিরাট ডিলিং হয়ে যায় যে রহিমের নাম দিব না যদি তুমি এত টাকা দাও, তাহলে আবার কি সবুজের নাম দিব, তা আবার সবুজের পরিবারের থেকে পয়সা। সো এখানে পুলিশের একটা দিয়ে আনার ব্যাপার থাকে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে যে অনেকে মনে করে এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্য, এটা হবে। আইনজীবীদেরও এক ধরনের সায় থাকে, লোকাল আইনজীবীদের, তাদের এখানে মামলা যায়, 2 পক্ষই, দুই আইনজীবী 2 পক্ষের মামলা লড়ে। সো মজা নিচ্ছে 3টা সুবিধাভোগী পক্ষ, বর্জুয়া শ্রেণী। এই জন্য আমি এলাকায় বলি সাধারণ মানুষকে যে তোমরা এটার মধ্যে জড়ায়ও না। তুমি ছেলে হারাবা, তোমার ছেলে পঙ্গু হবে, তোমার ছেলে চোখ হারাবে, লাভ হবে উকিলের, লাভ হবে সর্দারের, লাভ হবে পুলিশের। তো এটার মাধ্যমে কি আপনি কিছু প্রভাব বিস্তার করতে পেরেছেন? ব্রাহ্মণবাড়িয়া তো বিখ্যাত যে আপনাদের ওখানে বিখ্যাত একটা কি সরাইলের কুকুর না কি আছে, কুকুর আছে, মোরগ আছে। তো এটা তো মারামারি করে বেসিক্যালি। এই মারামারি কি এখান থেকে আসছে নাকি? আমাদের সরাইলের মোরগ আপনি দেখেছেন কখনো? দেখেছি, লম্বা গলা, বিউটিফুল। মানে আসলে মোরগ ইজ রিয়েলি বিউটিফুল। ওরা ভীষণ ভারী হয়, নর্মাল মোরগ না কিন্তু, এবং ওরা আপনাকে দেখে সরবে না। ওরা খুব সাহসী, ভীষণ সাহসী, আপনাকে দেখে সরবে না, নড়বে না। আমি তো পালি, আমি কোলে নেই, খুব ভারী, এবং ওদের ব্যক্তিত্বই আলাদা। ওই মোরগের পার্সোনালিটি আলাদা, ওটা না দেখলে আপনি বুঝবেন না। বিউটিফুল। যাক, সেটা না আপনাকে দেখে কিছুটা টের পাওয়া যায়। এখন কথা হলো যে আপনি তো দীর্ঘদিন বিএনপি রাজনীতির সঙ্গে ছিলেন, এখন বিএনপির সঙ্গে আপনি নেই। আপনি যদি এবার মনোনয়ন পেতেন তাহলে নিশ্চয়ই বিএনপির সঙ্গেই থাকতেন। তাহলে মনোনয়ন পাওয়া না পাওয়ার সঙ্গে রাজনীতি ত্যাগ করা গ্রহণ করার সম্পর্কটা, বিষয়টা কেমন হয়ে গেল না? ভালো বলছেন। মনোনয়ন না পেলেও আমি থাকতাম, পেলেও থাকতাম। আমি ইলেকশন করতাম, কিন্তু আমাকে তো বহিষ্কার করা হয়েছে। বিএনপি তো আমি ত্যাগ করি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন বিএনপি আমাকে ত্যাগ করছে, বহিষ্কার করছে। আমি চাইলেও এখন বিএনপি হতে পারবো না। তাহলে এমনিতে আমরা কিন্তু দেখি বিভিন্ন জায়গায় যে মানুষ কিন্তু খোঁজে যে আমার যে এলাকায় যিনি এমপি হবেন তিনি যদি সরকারি দলের হন তাহলে বেশি কাজ আনতে পারবেন। হ্যাঁ, তো সেরকম অনেকে এমনও ভেবেছেন যে আপনি একসময় বিএনপি ছিলেন, যদি পাশ করেন হয়তো আবার বিএনপি আপনাকে ফেরত নেবে। এই ধরনের চিন্তাও কিন্তু অনেকে করেছে সাধারণ মানুষ। কিন্তু আপনার ইদানিংকার কথাবার্তা এবং বিভিন্ন আচরণে এটা মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে আপনার একটা দূরত্বটা স্থায়িত্ব লাভ করছে। আমি একটু বলবো, বলেন প্লিজ। আমি কিন্তু ইলেকশনের আগে আমার নেতা কর্মীদের ডেকে নিয়ে আমি বলেছি আমি কিন্তু ফিরবো না আর কখনো, এরপরে যে থাকবা থাকো। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করেছি। ইভেন এমনও হয়েছে, আমি যখন ইলেকশন করছি ওখানে ইউনিয়ন বিএনপির সেক্রেটারির বাসা পাশেই, আমি ওনাকে ডেকে বলেছি আপনার কিন্তু আমার ইলেকশন ইনভলভ হওয়ার দরকার নাই, হলে বহিষ্কার হতে পারেন, দরকার নাই।
বাট সামহাউ হিজ ফ্যামিলি প্রেশারাইজড হিম টু গেট ইনভলভড ইন মাই ইলেকশন। ওটা তার ফ্যামিলির সিদ্ধান্ত, ওনারা চেয়েছেন উনি আমার ইলেকশন করেন। কিন্তু আমি কিন্তু এভাবে 1-to-1 বসে আমি বলেছি, আমি সত্যি বিশ্বাস করেন আমি একমাত্র আল্লাহর উপর তোয়াক্কাল করে আমি নির্বাচন করেছি। আমি কিন্তু সকলকে ডেকে আমার নেতাকর্মীদেরকে বলেছি, তোমাদের যদি কারো মনে একটু দ্বিধা থাকে তোমরা থেকো না। আমি জানি দল ক্ষমতায় আসবে, আমি জানি তোমরা 17 বছর কষ্ট করেছো, আমি জানি আজকাল যারা রাজনীতি করে তাদের একটা সোর্স অফ ইনকাম, একটা মানে ইনকামের উৎস হচ্ছে সরকারি দলের সঙ্গে থাকা। হ্যাঁ ঠিক আছে, আমি একদম ওপেন বলেছি যে তোমরা আমার সঙ্গে তাহলে থেকো না। আমি সাধারণ মানুষ নিয়ে ইলেকশন করি, আমার ভাগ্যে আমার মালিক যা লিখছেন তাই হবে। ইফটিজিং বন্ধ করুন, সামাজিক আন্দোলন গড়ে তুলুন। আপনার একটুখানি সহযোগিতা গড়ে দেবে সমৃদ্ধ বাংলাদেশ। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। তো তারপরে ওরকম যারা এসেছেন তাদেরকে কি দল বহিষ্কার করেছে? সবাইকে, সবাইকে 1-to-all 200-র উপরে লোক বহিষ্কার হয়েছে। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, এটা আমি আমার ইলেকশনে পরপর কয়েকটা ইন্টারভিউতে বলেছিলাম, আমি ওই সময় কাউকে মন খারাপ দেখি নাই। এখন হয়তো টিআর কাবিখার ভাগাভাগি নিয়ে একটু মন খারাপ হয় যে আপা ওকে কাজ দিল আমাকে দিল না। আমি তো বুঝাইতে পারি না যে এইটুক কাজ তো সবার মধ্যে, মানে কাজ তো অল্প, লোক তো বেশি। মানে কাজ দেওয়ার মানে কি? কাজ দেওয়া মানে কি ওখান থেকে আপনার চুরি চামারির সুবিধা, নাকি কাজ দেওয়া মানে মানুষের উপকার করার সুবিধা? কাজ দেওয়া মানে উপকারক। আমি আপনাকে বুঝাই, টিআর কাবিখার নর্মালি কিন্তু এমপিরা কাজই করে না, এটা কর্মীরা নিয়ে নেয়। কিন্তু আমার টিআর কাবিখার এবং এখান থেকে এমপি সাহেব একটা পার্সেন্টেজ নেয়, আর বাকিটা কর্মীরা খেয়ে ফেলে, রাস্তা হয় না। আমারটা যে কাজ হয় তার প্রমাণ আমি যখন সংরক্ষিততে ছিলাম ওইটাও আমি আপডেট করেছি, কি কাজ হয়েছে সর্বত্র আমি ছবি দিয়ে দিয়েছি, এবং যেটার ফল আমাকে ফলেছে এই ইলেকশনে। এখনো 5 মাসের কাজ আমি সব জায়গায় দিয়ে দিয়েছি। ধরেন 1.5 লাখ টাকার একটা কাজ হলো, একজন কর্মী ওখান থেকে বড় জোর 2,000, 2,500, 3,000 টাকা লাভ করতে পারে। ঠিকাদারি তো এইটুকু তো লাভ তারা করবে, কিন্তু কাজ না করে টাকা নেওয়ার যে সংস্কৃতি এত বছর ধরে চলে এসছে সকল কনস্টিটিউয়েন্সিতে, এটা আমার এখানে প্রশ্ন। আচ্ছা, আমি একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করি। ধরা যাক আপনি বিএনপিতে থাকতেন, যদি আপনি বিএনপি থেকে নমিনেশন পেতেন, এমপিও হতেন, ধরা যাক, আমি সব ধরে দিচ্ছি, কিন্তু বিএনপি এভাবেই দেশ চালাতো, তো তখন আপনি কি বলতেন যে বিএনপি কেমন দেশ চালাচ্ছে, এবং এখন আপনি কি বলবেন বিএনপি কেমন দেশ চালাচ্ছে? আমি মিডিয়া অ্যাভয়েড করতাম, আমি মোস্টলি মিডিয়া অ্যাভয়েড করতাম। আর এখন আপনি বিরোধী দল মানে আপনি বিরোধী বিএনপি সদস্য না হয়ে স্বতন্ত্র এমপি হিসেবে আপনার কি মূল্যায়ন, বিএনপি দেশ কেমন চালাচ্ছে গত 6 মাসে, কি দেখছেন? দেখেন, এটা বললে অনেকে ভাববে নমিনেশন দেয় নাই বলে বলতেছি। হ্যাঁ, এটা না ভেবে আপনারা একটু খোলা মনে কথাগুলো শোনেন, আপনাদের ভালো হবে। আমি বিএনপির লোকজনকে বলছি, আপনাদের ভালো হবে। যখন 300-র উপরে ফ্যাক্টরি গ্যাসের অভাবে বন্ধ হয় 6 মাসে, যখন মানুষ যাতা বলতে থাকে লোডশেডিং এর চাপে, যখন বিদ্যুৎ বিল হঠাৎ করে 2 গুণ 3 গুণ আসা শুরু হয় একটা মধ্যবিত্ত পরিবারে, যখন বাজারে গেলে মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অস্থির হয়ে গালাগালিটা করে, এবং যখন বিভিন্ন জায়গায় কেতলি বোমা, কি বোমা না বোমা এগুলা পাওয়া যায়, যখন এম্বাসিগুলোতে ইমেইল যায় জঙ্গিবাদের আক্রমণের হুমকি দিয়ে, সেটা আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী এড়িয়ে যেতে পারেন। তিনি বলতে পারেন জাতিসংঘের রিপোর্ট ধারণার উপর এসছে, সুতরাং উনি এটা আমলে নিতে রাজি নন। ভাই, এটার একটা ব্যাকফায়ার আছে। এই ব্যাকফায়ার আপনাদের 17 বছর ক্ষমতার বাইরে রেখেছিল। 64 জেলার বোমা হামলা, আদালত প্রাঙ্গণে বোমা হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা, এগুলো আপনাদেরকে 17 বছর ক্ষমতার বাইরে রেখেছে। আর আরেকটা কথা আমি বলতে চাই মাসুদ কামাল ভাই, 2001 থেকে 6 মানুষের যে ধৈর্য সহ্য ছিল, এবং আজকের মতো হাতে হাতে মোবাইল ফোন আসে নাই। আপনি কি ভাবছেন আর আমি কি ভাবছি একসাথে না দাঁড়ালে আমরা বুঝতাম না, কমিউনিকেট করতে। এখন মুহূর্তে কমিউনিকেশন হয়ে যায়। হ্যাঁ, সো আমি সরকারকে আসলে সত্যিকার অর্থে, এক সময় ছিলাম ওনাদের সাথে, আমি সত্যিকার অর্থেই বলবো আপনারা একটু সাবধান হন। আমাকে গালি দিতে পারেন, দেন, এটা কিচ্ছু যাবে আসবে না, আপনারা সাবধান হন। এবং আগুন জ্বালানোর যে সংস্কৃতি, বাড়ি ভাঙার যে সংস্কৃতি আপনারা করেছেন, ইউনুস শুরু করেছে এবং আপনারা সেটা ধারাবাহিকতা টেনে নিয়ে গেছেন, কি হবে আমি ভয় লাগে আমার মাঝে মধ্যে। আমি চিন্তা করি যে কি হবে। এটা কি আপনি কি মনে করেন যে আপনি যে মপতন্ত্রের কথা বলছেন,
এটা কি আপনি মনে করেন সরকার থামাতে পারছে না নাকি চাচ্ছেই না? আমার কাছে না মনে হয় কি 17 বছর পর কেউ শিলং থেকে আসছে, কেউ লন্ডন থেকে আসছে, একটা বড় চাঙ্ক লন্ডন থেকে আসছে অ্যাকচুয়ালি। ওনাদের মধ্যে না অনেকটা ফুরফুরা ভাব, একটা খুশি খুশি, হ্যাঁ আছি আছি মজা মজা এরকম একটা ভাব। গ্রাউন্ড রিয়ালিটি ইজ ভেরি ডিফারেন্ট। অথবা আমি জানি না, ক্ষমতা জিনিসটাই বোধহয় এরকম যে মানুষকে মানে অনেকটা আচ্ছন্ন করে ফেলে, মানুষ রিয়ালিটি থেকে ডিট্যাচড হয়ে যায়। এছাড়া আমি এটার কোনো ব্যাখ্যা আসলে আমার কাছে আমরা মাঝে মাঝে শুনি, অনেকে বলেন আর কি, যে একটা শব্দ লন্ডন পার্টি অথবা লন্ডন গ্রুপ, এরাই প্রভাব বিস্তার করছে, এরাই প্রাইম মিনিস্টারকে ঘিরে আছে, এই ধরনের কথা আমরা শুনি। আপনিও কি শুনেন? শুনতে হবে কেন মাসুদ কামাল ভাই? আপনি মিডিয়াগুলো দেখেন, আপনি পদগুলো দেখেন, আপনি নামগুলো দেখেন, আপনি মুখগুলো দেখেন। আপনি তো সাংবাদিকতা করছেন আজকে আই ডোন্ট নো ইভেন কত বছর, হয়তো আমার বয়সের সমান না। আমি অত বুড়ো হইনি এখনো, তো 3 দশক তো হয়েছে। তাহলে 3 দশকের বেশি। তো তাহলে আপনি বলেন, আপনি কতজনের নাম দেখেছেন, নাম শুনেছেন? অন্তত গত 17 বছর তো আপনি এই মাঠে, কখনো কোনো গণমাধ্যমের সঙ্গে, কখনো ফ্রিল্যান্সার, কখনো এককভাবে আপনি কাজ করছেন। আপনি কাকে দেখেছেন? কোন নামটা দেখেছেন? কোন মুখটা আপনার পরিচিত লাগছে? এটা ভয়ের বার্তা। ভয়ের বার্তা কেন? যাদের উপর দিয়ে স্টিম রোলার গেছে তারা যতটা ভয় পাবে, যারা ফুরফুরা বাবার মতন বাইরে থেকে এসছেন, ওনারা জানেনই না যে এই রিয়েলিটিটা কেমন। কেবল বাইরে থেকে আসেননি, আবার বাইরে চলে যাওয়ার সমস্ত সুযোগ সুবিধাও তাদের আছে। একদম তাই। আমি সারপ্রাইজড হব না এই ক্যাবিনেট এবং এই ক্যাবিনেটই বলি, এমপি পর্যন্ত যাওয়ারই দরকার নাই। অনেকেরই পাসপোর্ট বিভিন্ন রঙের, অনেকের পাসপোর্ট বিভিন্ন রঙের। এটা তো কেবল অনৈতিকই নয়, এটা তো বেআইনিও বটে। এটা কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং এটা কোনো, এই দেশে যদি ন্যূনতম কোনো আইনের শাসন থাকতো, অনেক মাথাই নাই হয়ে যেত, নাই হয়ে যাওয়ার কথা। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট ছোট করে কথা বললাম, তাও মনে হলো অনেকক্ষণ হয়ে গেছে। একটা জিনিস অনেকে জিজ্ঞাসা করেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? আপনি কি সারা জীবন স্বতন্ত্রই থাকবেন, নাকি কোনো পলিটিক্যাল পার্টিতে যুক্ত হবেন, নাকি নিজে একটা পলিটিক্যাল পার্টি করবেন? এই তিনটাই তো সম্ভাবনা। এই তিনটার মধ্যে কোন দিকে আপনার চিন্তা ভাবনা চলছে এখন? আমি ভবিষ্যৎ নিয়ে কখনো খুব ভাবি না মাসুদ কামাল ভাই। এটা পূর্ব নির্ধারিত, এবং এটা যেভাবে নির্ধারিত আছে, আল্লাহ যেভাবে লিখেছেন ওইভাবেই হবে। আমি এইটুকু আল্লাহর কাছে চাই, আমি একজন রাজনীতিবিদ হতে চাই, এটা আমি খুব মনে প্রাণে চাই। গান্ধী কখনো পাওয়ারের কাছে যান নাই, কিন্তু যতদিন ভারতবর্ষ থাকবে গান্ধীর নাম থাকবে। সুভাষ বোস কখনো পাওয়ার পান নাই, কিন্তু নাম থাকবে। মৌলানা ভাসানী পাওয়ারের কাছে যান নাই, কিন্তু নাম থাকবে। ইভেন সিরাজুল আলম খান ফরসে, তার একটা আদর্শ ছিল, এবং তার ফলোয়ার্স ছিল তার মতো করে। সো ক্ষমতা এবং রাজনীতি দুটো ভিন্ন জিনিস। আমি একজন রাজনীতিবিদ হতে চাই, এবং আমি প্রো পিপল পলিটিক্সটা করতে চাই। আর আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি অসম্মানিত করো না, এর বেশি কিছু না। আমি আরেকটা প্রশ্ন করবো একটু পরে, তার আগে একটা মাঝখান থেকে আরেকটা প্রশ্ন করে নিই। সেটা হলো যে আমাদের এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, তারা মানে কিছু রাজনীতিকে কি একভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। একটা পলিটিক্যাল পার্টিকে তারা তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তাদের অঙ্গ সংগঠনকে একদমই নিষিদ্ধ করেছে, এবং এই সরকার এসে সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছে। এই যে বিষয়টা, এটা গণতন্ত্রের জন্য আপনার কাছে কতটুকু মানে লাভজনক মনে হয়? সেটা তো গণতান্ত্রিকই না। কোনো পার্টিকে এভাবে নিষিদ্ধ করাটাই তো গণতান্ত্রিক। নিষিদ্ধ করা বলতে আপনি আসলে কি বোঝান? আমি এটাও কিন্তু পরিষ্কার না। কেন পরিষ্কার না? যেই মানুষটি দলটির আদর্শকে ধারণ করে, লালন করে, এটাকে মানে এটাই তার জীবনের আদর্শ, মানে রাজনৈতিক আদর্শ, সেই মানুষটির মন থেকে আপনি স্লেটে যেভাবে কালি মোছে ওভাবে মুছতে পারবেন? আমি আমার বাসায় যেই মেয়েটি আছেন গৃহকর্মী হিসেবে, সাহায্যকারী হিসেবে অনেক বছর ধরে, তো ওনাদের বাড়ি মাদারীপুর, ওনার আত্মীয়রা এসছেন আমার বাসায় বেড়াতে। তো আমি জিজ্ঞেস করছিলাম, কি খবর, আপনাদের নেত্রী কি ফিরবেন নাকি? বলে 100 বার। আমি বলছি যে মানে এত কনফিডেন্টলি বলতেছেন, আপনারা রিল্যাক্সড, কি ব্যাপার? বলে এখন একটু গেছে জীবনের উপর হুমকি, মানে ওনারা ওনাদের ভাষায় জীবনের উপর একটু হুমকি হয়েছিল, একটু গেছে, আবার দেখেন না কেমনে করে আমরা আসি।
দমসিচি তোমাদেরকে যেভাবে ফেলে গেছে মন টন খারাপ লাগে না? বলে না, এরকম একটু মাঝে মধ্যে যাইতে হয়। মানে দে ওয়ার সো কনফিডেন্ট অ্যান্ড রিল্যাক্সড। ওনারা কিন্তু কেউ পড়াশোনাও জানেন না। ওনার, আমি যার কথা বলছি, উনি এবং ওনার পরিবারের কোনো সদস্য নিজের নামও লিখতে পারেন না, কিন্তু ওনারা যখন আমার সঙ্গে কথা বলছেন, আ গ্রুপ অফ পিপল উইথ ফুল কনফিডেন্স, উইথ ফুল রেসপেক্ট অ্যান্ড অনার অ্যান্ড লাভ ফর দেয়ার লিডার। তো এই ভালোবাসা, এই আনুগত্য, এই প্রেম, এই আদর্শ আপনি বুঝবেন কিভাবে? আপনি এটার অংশ হন আমি বলছি না, আমিও এটার অংশ নই, কিন্তু আমি বলছি গ্রুপ অফ পিপলের রিয়েলিটি, যেটা আমি আমার নিজের চোখে দেখেছি। লিখতে পড়তে পারে না, পলিটিক্স শত আপনার আমার চেয়ে ভালো বুঝে। তারা যে বলছেন আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসবেন, আপনার কি মনে হয় ফিরে আসবেন? আমার আত্মবিশ্বাস না, আমার এটা হচ্ছে হিসাব। আমি যেটা বলি ওটা হচ্ছে হিসাব। ওনারা আবেগ থেকে বলেন, আমি হিসাব থেকে বলি। যে ও না ফিরে তো আসলে ওনার কোনো ওয়ে আউট নাই। সো শি হ্যাভ টু কাম ব্যাক, শি উইল কাম ব্যাক। আপনার